বন্ধুরা, গতকালকে আমরা আলোচিত সমালোচিত পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও করেছিলাম এবং সেখানে তিনি কিছু সমালোচনা করেছেন ডক্টর ইউনূস সম্পর্কে। তার যে মানে নারী যে সব আইনটা তৈরি হচ্ছে তার ওপরে কিছু সমালোচনা করেছেন। আজকে সেই ডক্টর ইউনূসেরই 8 মাসের পূর্ণতার পর তার যে কর্মকাণ্ড বাংলাদেশের জন্য এবং যে ফল বাংলাদেশ পেয়েছে সেই টপিক নিয়েই আজকের আলোচনা এবং যে ভিডিওটা দেখবো সেটার শিরোনাম হচ্ছে 8 মাসে সরকারের চমক, অনন্য উচ্চতায় দেশের অর্থনীতি। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 8 মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে $2 মিলিয়ন বেশি ঋণ। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফিরছে আস্থা। দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরী ছোঁয়া। কিন্তু মাত্র 8 মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের পাশাপাশি উদ্যোগ নেন দেশের অর্থনীতিকে মজবুত করার। প্রফেসর ইউনূসের সেই উদ্যোগের ফল এখন বাস্তবায়িত। সাবেক আওয়ামী সরকারের শাসনামলে দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারের অনন্য নজির দেখেছে বাংলাদেশ। ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল দেশের অর্থনীতি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পর পাল্টে গেছে সে চিত্র, বদলে গেছে দেশের অর্থনীতি, ফুলে ফেপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আওয়ামী শাসনামলে গত বছরের জুলাইয়েও IMF হিসাব পদ্ধতি BM6 অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.54 বিলিয়ন, যা 8 মাসের ব্যবধানে বেড়ে হয়েছে $21.40 বিলিয়ন। গ্রোস রিজার্ভের পরিমাণ হিসেবে এই সংখ্যা বর্তমানে 27 বিলিয়নের কাছাকাছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় 39,000 কোটি টাকা। এখন তা নেমে 10,000 কোটি টাকা এসেছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে 29,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াতো $29 বিলিয়ন কাছাকাছি। দেশের অর্থনীতি আরো মজবুত করে তুলতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন বাংলাদেশে। এতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। তাদের মধ্যে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগের চুক্তি অন্যতম। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। সফর শেষে চীন থেকে $210 কোটি বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে, যা দেশের অর্থনৈতিক গতিকে আরো ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রযুক্তি ও সেবা খাতকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বর্তমানে এই খাতগুলোতে একাধিক বৈদেশিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে। মাত্র 8 মাসের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই সময়ের মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়, বিশ্ব মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করছে নতুন উদ্যমে। আরিফ হাসান, ATN নিউজ, ঢাকা। ডক্টর ইউনূস যখন থেকে এই কুরসি সামলেছেন তখন থেকেই কিন্তু বাংলাদেশের যে ধাপে ধাপে ওঠা, মানে বিশ্বের দরবারে সেই ওঠাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিকভাবে কিভাবে এগোচ্ছে বাংলাদেশ। গত সরকারের যে লুটতরাজ ছিল, যে সমস্ত বেআইনি কাজকর্ম ছিল, যার ফলে টাকা পাচার হয়েছে বিভিন্ন দেশে, একদম রুগ্ন হয়ে গিয়েছিল অর্থাবস্থা। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে করে ডক্টর ইউনূস দেশটাকে টেনে তুলছেন এবং সত্যি কথা বলতে কি এই
আজকে যে জায়গায় বাংলাদেশ আছে এটাকে পৌঁছতে অন্য কোনো সময় হলে হয়তো আরো 3-4 বছর সময় লেগে যেত, কারণ যে দেউলিয়া অবস্থায় দেশটা ছিল তার থেকে বের করে আনা এবং এই জায়গায় নিয়ে আসা, যেখানে $27 বিলিয়ন কথা বলা হচ্ছে যে রিজার্ভ রয়েছে, এবং এটাও আরো বেশি হতো, $29 বিলিয়ন রিজার্ভ হতো যদি না কিনা ওই যে শক্তি খাতে যে না যে ঋণটা নেওয়া হয়েছিল 39 একদম বিলিয়ন ডলার, হ্যাঁ 10,000 কোটিতে চলে এসেছে, তাই তো? হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলাই যায় যে কিছুটা হয়তো রাজকোষে ঘাটতি হয়েছে, সেটা ওই কারণে যেটা হচ্ছে টাকাটা শোধ করতে হয়েছে। গত সরকার যেটা ঋণ করে রেখে গিয়েছিল সেই টাকাটা শোধ করার জন্য কিছুটা ঘাটতি হয়েছে। বাকি কিন্তু অন্যান্য দিক থেকে দেখতে গেলে যে অর্থনৈতিক অগ্রসর, সেটা কিন্তু একটা দেশের যে কি বলবো মাহাত্ম্য, সেটা কিন্তু এখন বর্তমান বিশ্বে একটা দেশের যে গুরুত্ব, সেটা কিন্তু অনেকটা মানে আমি বলবো 50%-এর ওপরে নির্ভর করে তার অর্থনৈতিক শক্তি কি, ঠিক আছে, কতটা সে অর্থনৈতিকভাবে শক্তিধর। সেটা শুধু রাষ্ট্রের ক্ষেত্রেও বলবো না, একটা মানুষের ক্ষেত্রেও, মানব সমাজের ক্ষেত্রেও সেটা কিন্তু একদম প্রযোজ্য। একজন মানুষ ততটাই সম্মানীয় এখনকার সমাজে যতটা তার কাছে একদম পয়সা আছে। বাংলাদেশ এখন মানে নজরে আসতে শুরু করেছে, যে কারণে হচ্ছে বিদেশি যে বিনিয়োগ সেগুলো মানে বিদেশি যে কোম্পানিগুলো তারা কিন্তু এখন বিনিয়োগ করতে চাইছে একদম বিভিন্ন খাতে বাংলাদেশের, তাই তো? বিশেষ করে চীন কিন্তু আগাগোড়াই বাংলাদেশকে সাপোর্ট করছে, ব্যাক করছে, এবং বাংলাদেশে আমি যেটুকু জানলাম যে একটা বড় কোম্পানি যারা চীন যেখানে সাপোর্ট করছে, চীন যেখানে বিনিয়োগ করতে চাইছে, জানতে হবে নিশ্চয়ই সেরকম একটা জায়গা তৈরি হয়েছে। একদম, সেই জন্যই কিন্তু কারণ চীন ব্যবসাটা বোঝে ভালো, কারণ তারা সারা ওয়ার্ল্ডের ম্যানুফ্যাকচারার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সুতরাং তারা যেখানে ভালো বুঝবে সেখানেই ইনভেস্টমেন্ট করবে। বাংলাদেশকে সেই জায়গায় দেখেছে, একদম বাংলাদেশকে তারা পেয়েছে যে হ্যাঁ সত্যি এখানে ইনভেস্ট করা যায়। তার জন্যই কিন্তু বড় বড় কোম্পানি, চীনের বড় বড় কোম্পানি সেখানে ইনভেস্ট করতে চায় এবং সেখান থেকে মাল মেটেরিয়ালস তৈরি করে সেটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চায়। মানে পৃথিবীর কারখানা বলা হয় চীন, সেই পৃথিবীর কারখানার যদি কোনো মালিক, ওই কারখানার কোনো মালিক যদি চায় যে বাংলাদেশে একটা কারখানা হোক, সেটা কিন্তু একটা অপরিসীম পাওয়া। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ সত্যি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষের হাতে রয়েছে, যিনি কিনা সেই বাংলাদেশকে টেনে উপরে তুলছেন। এবং গত সরকার যে ভুল কাজগুলো করে গিয়েছে, তার যে মূল্য, সেই মূল্য চুকিয়ে আরো এক্সট্রা কিভাবে নিয়ে আসা যায়, ঘরের পুঁজি বাড়ানো যায়, সেইটাতে কিন্তু তিনি একদম দক্ষ। সবার সামনে উন্নত হিসেবে পরিবেশন করা যায়, একদম সেটা উনি সব সময় ভেবে চলেছেন। তার জন্য আমি একটা বলবো যে একটা মানুষ সব সময় ঠিক হতে পারে না, সব সময় তার ডিসিশন ঠিক হতে পারে না সবার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সবার মনোপুত হতে পারে না, এইটা হচ্ছে মেন কথা, যে কোনো ডিসিশন খারাপ ভালো যায় যেটাই হোক, সবার মনোপুত হতে পারে না, ঠিক আছে? তো কিছু কিছু ডিসিশন থাকে যেগুলো তাকে স্ট্রংলি নিতে হয়, হয়তো সত্যি ভুল হতেও পারে, ভুল হতেও পারে একদম, এবং কিন্তু তারপরেও একটা মানুষের উপরে যখন দায়িত্ব, তখন তার সমস্ত রকম সিদ্ধান্ত যে মানুষের ফরে যাবে বা মানুষের ভালো লাগবে সেটা নয়, হয়তো এমনও কাজ রয়েছে যেটা এটাই বলবো যে বাংলাদেশের মানুষ যেহেতু তাকে দায়িত্ব দিয়েছে, তো তার উপর আস্থা রাখা উচিত, একদম আস্থা রাখা উচিত। এবং আস্থা রেখেওছে মানুষ, যার ফলেই কিনা প্রচুর মানুষ তাকে সাপোর্ট করে। হয়তো কিছু মানুষ তাকে সাপোর্ট করে না, কিন্তু তারপরেও মানুষটা বাংলাদেশের ভালো চাই, এটাই ভালো লাগে। আশা করি আগামী দিনেও বাংলাদেশ তার হাত ধরেই এগিয়ে যাবে, আর মানুষও তার সুস্থ স্বাভাবিক জীবন, তাদের উন্নত জীবন লিড করবে। তো আশা করি সবকিছুই ভালো হবে। আজকের ভিডিও তোমাদের মন্তব্য চাই, তোমাদের মতামত চাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।